আসসালামু আলাইকুম এভরিওয়ান। বোনের মৃত্যু গল্পের সিজন 2 5 নাম্বার পর্ব। আর ভিডিওটা ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আর যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে অবশ্যই পেজটা ফলো করে দিবা। ফেসবুক পেজের লিংক পিন কমেন্টে দেওয়া আছে। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। হঠাৎ তাসলিমা কই থেকে আমার কাছে এসে বলল, কি রে রনি, আশেপাশে তাকিয়ে কাকে খোঁজা হচ্ছে? আমি বললাম, কিছুক্ষণ আগে তোদের না এখানে দেখে গেলাম। আর তুই কই গিয়েছিলি? তাসলিমা বলল, আমি আবার কই যাব, রিয়া ম্যামের সাথে ছিলাম। আমি বললাম, তাহলে রিয়া কই? তাসলিমা বলল, আয় আমার সাথে। আমি বললাম, কোথায় যাবি? তাসলিমা বলল, আরে আয় তো, তোকে একটা জিনিস দেখাই। আমি বললাম, তুই আবার কি দেখাবি? তাসলিমার পেছনে পেছনে যেতে লাগলাম। হঠাৎ ও থেমে বলল, ওই দেখ রিয়া ম্যাম। সামনে তাকিয়ে দেখি রিয়া একটা ছেলের সাথে দাঁড়িয়ে কথা বলছে। হয়তো ওর খালাতো নয়তো মামাতো ভাই হতে পারে। এ নিয়ে এত চিন্তা কিসের? তাই আমি হাসি মুখে বললাম, তাসলিমা, রিয়ার সাথে ছেলেটা কে? তাসলিমা বলল, কে আবার? যার সাথে রিয়া ম্যামের বিয়ের কথা চলছে। আমি চরম পর্যায়ে অবাক হয়ে গেলাম তাসলিমার কথা শুনে। ভয়ে ভয়ে বললাম, সত্যি করে বল তাসলিমা, ছেলেটা কে? তাসলিমা বলল, আরে বাবা, বলছি তো, ম্যামের সাথে যার বিয়ের কথা চলছে সেই ছেলে। আমার তো ছেলেকে দেখেই খুব পছন্দ হয়ে গেছে। আর তাছাড়া ও মাদ্রাসার শিক্ষক, খুব ভদ্রভাবে কথা বলে। আমার শরীরের প্রত্যেকটা লোম দাঁড়িয়ে গেল। মনে হচ্ছে যেন আমি এই মুহূর্তে কিছু হারিয়ে ফেলেছি। কেউ আমার কাছ থেকে কিছু কেড়ে নিতে চাইছে। অনেকটা খারাপ লাগছে আমার। এমনটা কখনো হয় নাই আমার সাথে। হঠাৎ করে মাথা ঘুরতে লাগলো। আমি বললাম, তাসলিমা, পাশ থেকে একটা চেয়ার নিয়ে আয় তো, আমার মাথাটা ঘুরছে। তাসলিমা বলল, হঠাৎ করে তোর কি হলো? আমি বললাম, কথা বলিস না, যা করতে বলেছি তাই কর। তাসলিমা একটা চেয়ার এনে আমাকে বসতে দিল। আমার দিকে তাকিয়ে বলল, রনি, মাথায় পানি দিতে হবে? আমি বললাম, না থাক, লাগবে না। রিয়া ম্যাম দূর থেকে ইশারা করে বলল, কি হয়েছে আমার? তাসলিমা হাত তুলে কি জানি বুঝিয়ে দিল। রিয়া ম্যাম আর ছেলেটা আমাদের কাছে আসতে লাগলো। আর এসেই রিয়া আমাকে প্রশ্ন করলো, কি হয়েছে তোর রনি? আমি বললাম, কিছু না, এই একটু হঠাৎ করে মাথাটা ঘুরছে। রিয়া বলল, আচ্ছা, তোর সাথে পরিচয় করিয়ে দেই। এ হলো আমার বাবার বন্ধুর ছেলে সাইমন। ছেলেটার দিকে তাকিয়ে দেখলাম মুখে অল্প কিছু দাঁড়িয়ে আছে, আর দেখে বেশ সাধুই মনে হয়। আমি দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিলাম। আমি বললাম, আমি রনি। সাইমন হাত মিলিয়ে একটা হাসি দিল আর মাথা নিচু করে বলল, রিয়া, তোমরা কথা বলো, আমাকে এখন যেতে হবে, এমনি অনেক দেরি হয়ে গেছে। রিয়া বলল, ওকে যাও, দেখা হয়ে ভালোই লাগলো তোমার সাথে। রাগে আমার শরীরটা ফেটে যাচ্ছে। যেখানে আমি রিয়াকে একমাত্র ওর নাম ধরে ডাকি, সেখানে সাইমন রিয়া বলে ডাকলো। বিষয়টা মানতে পারছি না, তবে খুব শীঘ্রই আমাকে কিছু করতে হবে, না হলে আমার চোখের সামনে রিয়াকে তুলে নিয়ে যাবে আর আমি বসে বসে আঙ্গুল চুষতে থাকবো। এটা কখনোই হতে দেওয়া যাবে না। ছেলেটার যাওয়ার দিকে তাকিয়ে আছি, কেমন যেন একটু সন্দেহ লাগছে আমার। ও কি সত্যি সত্যিই ভালো, নাকি ওর পেছনে অন্য কোনো খারাপ কিছু লুকিয়ে আছে? রিয়া আমার হাত ধরে বলল, রনি, এখন কেমন লাগছে তোর? আমি বললাম, হ্যাঁ, অনেকটাই ভালো। তাসলিমা হাসি মুখে বলল, ম্যাম, ছেলেটাকে কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে। কিন্তু রিয়ার মুখে কোনো রিয়াকশন দেখলাম না। রিয়া তাসলিমার দিকে তাকিয়ে বলল, পছন্দ হয়েছে তোমার? তাসলিমা বলল, জি ম্যাম, অনেক পছন্দ হয়েছে, আপনার সাথে খুব মানাবে। রিয়া এবার আমার দিকে তাকিয়ে বলল, আমি আমার বেস্ট ফ্রেন্ডের কাছে জানতে চাই, ছেলেটা কি তোর পছন্দ হয়েছে রনি? আমি বললাম, তাসলিমা, একটু ওইদিকে যা তো, আমি একটু রিয়ার সাথে পার্সোনালভাবে কথা বলতে চাই। তাসলিমা মুখটা বাঁকিয়ে বলল, ম্যাম, এটা কিন্তু ঠিক না। রিয়া বলল, কি ঠিক না তাসলিমা? তাসলিমা আমার দিকে তাকিয়ে বলল, রনি আপনার বেস্ট ফ্রেন্ড বলে যখন ইচ্ছা তখন আপনার সাথে আলাদা করে কথা বলবে। আর আমি কি কোথাও থেকে ভেসে আসছি ম্যাম? আমিও তো আপনার বডিগার্ড। আমি বললাম, দিব এক চর। আমার বেস্ট ফ্রেন্ডের সাথে আমি কি করব না করব সেটা কি তোকে বলতে হবে? রিয়া ম্যাম আমাদের ঝগড়া দেখে হাসতে লাগলো। তাসলিমা যেতে যেতে বলল, দেখে নিব আমি তোকে। রিয়া আমার দিকে তাকিয়ে বলল, রনি, তুই ইদানিং আমার উপর ভালোই অধিকার খাটাস। আমি বললাম, আমার বেস্ট ফ্রেন্ড তুই, তাই আমি যা ইচ্ছে তাই করব, সেটা আমার মর্জি। রিয়া বলল, তাহলে আমি কে? আমি বললাম, থাক, আর কথা বাড়িয়ে লাভ নেই। রিয়া বলল, কি বলবি বলে ফেল। আমি বললাম, বলতে ভয় করছে। রিয়া বলল, ও মা, আমি না তোর বেস্ট ফ্রেন্ড, আর আমাকে বলতে তোর ভয় করছে? কি এমন কথা? আমি বললাম, চেয়ারে বস। রিয়া আমার চোখের উপর তাকিয়ে বলল, কি বলবি সেটা আগে বল। আমি রিয়ার থেকে চোখ নামিয়ে বললাম, তুই এভাবে যখন তখন আমার দিকে তাকাবি না। রিয়া এবার বেশ অবাক হয়ে বলল, ও মা, কেন? আমি বললাম, তোর চোখে আলাদা একটা মায়া আছে, আমার সেটা সহ্য হয় না, কেমন জানি আমাকে তোর দিকে আকর্ষণ করতে থাকে। রিয়া আমার মাথায় একটা চড় দিয়ে বলল, সবসময় খালি ফাজলামু। আমি বললাম, ফাজলামু করলাম আবার কই? রিয়া বলল, এখন কি বলবি বলে ফেল। আমি বললাম, জানিস রিয়া, কেউ একজন তোকে আড়াল থেকে খুব ভালোবাসে। সরাসরি বললাম কথাটা। রিয়া মুখে হাত দিয়ে বলল, কি রে রনি, তোকে এসব কে বলেছে? আমি বললাম, হ্যাঁ, এটাই সত্যি।
কেউ একজন তোকে আড়াল থেকে খুব ভালোবাসে। রিয়া বলল, দেখ এই সময়ে মিথ্যা কথা বলিস না একদম। আমি বললাম, সত্যি বলছি রে, আমাকে তোর বিশ্বাস হয় না? আমি জানি রিয়া আমাকে খুব বিশ্বাস করে, এজন্য এই কথা বললাম। রিয়া চোখ বড় করে আমার দিকে তাকিয়ে বলল, এতদিন আমি জানতাম আমাকে নিয়ে কেউ চিন্তা করে না, আর এখন বলিস কেউ একজন আমাকে আড়াল থেকে খুব ভালোবাসে। আচ্ছা, ছেলেটা কে? আমি বললাম, ও কখনো তোর সামনে আসবে না, ছেলেটাকে তোর খুঁজে বের করতে হবে। রিয়া এবার কোনো কথা বলছে না, চুপ করে দাঁড়িয়ে আছে আর আমার দিকে তাকিয়ে আছে, হয়তো চিন্তা করছে ছেলেটা কে হতে পারে। আমি বললাম, কি রে, কথা বলিস না কেন? রিয়া বলল, কি বলবো, আমার সাথে তো তেমন কোনো ছেলের পরিচয় নেই, কিন্তু ছেলেটা কে যে দূর থেকে আমাকে এত ভালোবাসে? আমি বললাম, এটা তোর একটা পরীক্ষা, তোর বিয়ের আগে ছেলেটাকে যদি খুঁজে বের করতে পারিস তাহলে তুই তোর সত্যিকারের ভালোবাসা খুঁজে পাবি। আমি জানি কখনো তোর অশান্তিতে থাকতে হবে না, এটাকেই বলে ভালোবাসা। রিয়া চেয়ারে বসতে বসতে বলল, আমাকে কেউ ভালোবাসে আর আমি জানতাম না। আচ্ছা, তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, তোকে তো বলেছে না ছেলেটা? তুই আমাকে বলে দে, তাহলেই তো হয়ে যায়। আমি বললাম, বলে দিলে তো সব শেষ, তবে তোকে একটা কথা বলতে পারি ওর সম্পর্কে। রিয়া বেশ আগ্রহ নিয়েই আমার কাছে জানতে চাইল কি সেটা। আমি রিয়ার মুখের দিকে তাকিয়ে বললাম, ছেলেটা সব সময় তোর সাথেই কাজ করে আর তোর খুব পরিচিত, এছাড়া আর কিছুই বলতে পারবো না। এখন তুই খুঁজে বের কর, আমি জানি ও তোকে অনেক ভালোবাসে, তাই আমি চাই আসল ভালোবাসা তুই কখনো হারিয়ে না ফেলিস। এর মাঝে রিয়ার বাবা ডাক দিল। রিয়া বলল, বাবা তোকে ডাকছে কেন? আমি বললাম, কি জানি, আচ্ছা আমি গিয়ে দেখা করে আসি কেমন? রিয়া আমার হাত ধরে বলল, আমি এখন একটু ভালো থাকতে চেয়েছিলাম, আর তুই এর মাঝেই টেনশনে ফেলে দিলি। আচ্ছা, ছেলেটা কে সেটা তো বলে যা। আমি রিয়ার থেকে হাতটা ছাড়িয়ে বললাম, ভালোবাসা এই পৃথিবীতে আছে দেখেই মানুষ তার প্রিয়জনকে খুঁজে বের করতে পারে। এই ভালোবাসার পথ ধরে তারা অনেক দূর এগিয়ে যায়। এই ভালোবাসার জন্য মানুষ কত কিছুই না করে, আর যে তোকে এতটা ভালোবাসে এবং তোর জন্য জীবন দিতেও একবারও দ্বিধা করে না, তাকে তুই চিনতে পারিস না? তুই যদি তার ভালোবাসা খুঁজে বের না করতে পারিস সেটা তোর ব্যর্থতা। এটা বলে রিয়ার থেকে দূরে চলে গেলাম। তবে রিয়াকে কেমন কেমন জানি টেনশনে লাগছে। আমি কি একাই ওকে ভালোবেসে যাব? ওর এত কাছে থাকি তাও আমাকে কেন চিনতে পারে না? ও কি নিজ চোখে দেখে নাই আমি ওকে কতটা ভালোবাসি? ওর জন্য আমি সেই দিন মরতে পর্যন্ত বসেছিলাম, আর ও আমাকে এখনো বুঝতে পারে নাই। আমার অনেক খারাপ লাগে এসব চিন্তা করলে। এত করে ওকে বুঝাই তাও বুঝতে চায় না। এখন যদি আর না বোঝে আমি এই ভালোবাসার পথ ছেড়ে দিব। কারো কাছ থেকে তো আর জোর করে ভালোবাসা আদায় করা যায় না। রিয়ার বাবা আমাকে দেখে বলল, আমার মেয়ের সাথে তো খুব ভালোই ভাব দেখতে পারছি। আমি একটা চেয়ার টেনে বসতে বসতে বললাম, থাকতেই পারে, এটাই স্বাভাবিক, কারণ ও আমার বেস্ট ফ্রেন্ড। রিয়ার বাবা বলল, আমার মেয়েকে তো খুব পটানোর চেষ্টা করছো আজকাল। আমি রিয়ার বাবার দিকে অবাক হয়ে তাকিয়ে বললাম, কি বলছেন এসব? রিয়ার বাবা হাতে ইশারা করে দেখিয়ে দিল, যেখানে আমি আর রিয়া দাঁড়িয়ে কথা বলছি সেখানে একটা সিসি ক্যামেরা লাগানো আছে। রিয়ার বাবা বলল, আমার মেয়ে বুঝতে না পারলেও আমি কিন্তু বুঝে গেছি তুমি ওকে কি বোঝাতে চাও। আমি বললাম, ও শেষমেশ তাহলে সব জেনেই গেলেন? রিয়ার বাবা বলল, তোর ভয় করে না? হয়তো এখান থেকে নাও বেঁচে ফিরতে পারিস। আমি হাতে ইশারা করলেই তোর লাশ পড়ে যাবে। আমি বললাম, ভয় আর আমি কোনো ভয় পাই না, আর আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। রিয়ার বাবা বলল, শোন, রিয়ার বিয়ে ঠিক হয়ে গেছে, তাই আমি বাড়তি কোনো ঝামেলা চাই না। আমি চাই তুই ওর থেকে দূরে চলে যা, না হলে তোর জন্য খুব খারাপ হবে। আমি বললাম, হুমকি দেন নাকি আমাকে? রিয়ার বাবা বলল, যদি মনে করিস এটা তোর জন্য হুমকি তাহলে তাই মনে করে দূরে থাক। আমি বললাম, আমাকে আপনি থামাতে পারবেন না, এটা মাথায় রাখবেন। রিয়ার বাবা বলল, ও তাই নাকি? রিয়ার বাবা চেয়ার থেকে উঠে আমার কাছে আসলো। আমি পায়ের উপর পা তুলে বসে আছি। রিয়ার বাবা বলল, আজকাল তোর খুব ভালোই সাহস হয়েছে দেখি। আমি বললাম, মনে নেই 2 দিন আগে একজনকে খুন করেছিলি, তাও আবার টাকার জন্য? রিয়ার বাবা বলল, ও তাহলে তুই তো দেখি সব জানিস। আমি বললাম, শুনেছি এখানে নাকি তোর 2 জন রক্ষিতাও আছে। রিয়ার বাবা বলল, আমার সম্পর্কে সব খোঁজ নিয়েই এসেছিস দেখি। আমি বললাম, আমাকে তোর বোকা মনে হয়? এবার চেয়ার থেকে আমি উঠে দাঁড়ালাম। রিয়ার বাবা আমার পিঠে হাত দিয়ে একটা টান দিল। ব্যথায় আমি লাফ দিয়ে একটু দূরে চলে গেলাম। পিঠ থেকে রক্ত পড়ছে। ওনার হাতে দেখি একটা ছোট চাকু। রিয়ার বাবা হাসতে হাসতে বলল, এখন ওই যে পেছনে দরজা দেখা যাচ্ছে না, ওখান দিয়ে সরাসরি চলে যাবি। আর দ্বিতীয়বার যদি আমার বাসায় দেখি তোর লাশটা তোর মা খুঁজে পাবে না। আমি আর কোনো কথা বললাম না, তাড়াতাড়ি চলে যেতে লাগলাম। এখন আমাকে আগে বাঁচতে হবে। পেছনে রিয়ার বাবার দিকে তাকিয়ে বললাম, খুব বড় ভুল করলি, তোর দিন গোনা শুরু হয়ে গেছে, মনে রাখিস। রিয়ার বাবা দাঁত বের করে হাসতে হাসতে বলল, দেখা যাবে, তুই তো পিচ্চি একটা ছেলে, আমার কি করবি, আগে নিজে ঠিক হ। পেছনের দরজা দিয়ে বের হয়ে সরাসরি হাসপাতালে চলে গেলাম। হাসপাতাল থেকে বের হতেই রিয়ার ফোন। এই যা, এখন কি বলবো? রিয়া বলল, কি রে, কই গেলি তুই? আমি বললাম, রিয়া জরুরি একটা দরকার পড়ে গেছে,
তাই চলে আসতে হয়েছে। রিয়া বলল, মিথ্যা বলিস কেন আমার সাথে? তোর একটা ব্যবস্থা করতে হবে বুঝেছি, খালি আমার সাথে মিথ্যা বলিস। আমি বললাম, সত্যি বলছি, আর তুই তো জানিস আমি মিথ্যা বলি না। রিয়া বলল, আচ্ছা সে যাই হোক, এখন বল ছেলেটাকে। আমি বললাম, ধুর, তুই ছেলে নিয়ে পড়ে আছিস, পারলে খুঁজে বের কর, আমাকে বলিস কেন? এখন ফোন রাখ। রাগে ফোনটা রেখে দিলাম। এখনো আমাকে চিনতেই পারলো না, আবার বলে ছেলেটা কে। এখন আর বাড়ি যাব না। রিয়ার বাবাকে উচিত শিক্ষা না দিয়ে আমি কোথাও যাব না। শালা আমাকে যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করে। আমি জানি রিয়ার বাবা রাত হলেই ও বাসা থেকে বের হয়ে কোথাও যায়, হয়তো ওর রক্ষিতার কাছে, তবে সাথে একজন বডিগার্ড থাকে। কিভাবে যে কি করি কিছুই মাথায় আসছে না। পেছনের আঘাত নিয়ে একটা দোকানে বসে আছি আর চিন্তা করছি। দেখতে দেখতে রাত হয়ে গেল। এখন জানি আম্মু আমাকে বাসায় দেখতে না পারলে ফোন করবে। এর মাঝে আমি তাসলিমাকে ফোন করলাম। আমি বললাম, তাসলিমা কই তুই? তাসলিমা বলল, একটু পর পর তুই কোথায় উধাও হয়ে যাস বলতো? আমি বললাম, আমি কোথাও যাই না, তুই এক কাজ কর, আমি একটা ঠিকানা মেসেজ করে দিচ্ছি, এখানে চলে আয়। তাসলিমা বলল, এই তোর মাথা খারাপ হয়েছে? এখন আবার কি করাবি আমাকে দিয়ে? আমি বললাম, বড় একটা বিপদে পড়েছি, আমাকে সাহায্য করবি না তুই? তাসলিমা বলল, তো আমাকে বলিস কেন? তোর বেস্ট ফ্রেন্ডকে বল। আমি বললাম, ওকে বলতাম, তবে বিষয়টা তো ওকে নিয়েই, তুই আসবি নাকি আসবি না? তাসলিমা বলল, তোর জন্য আর পারা গেল না, দাঁড়া আমি আসছি। তাসলিমাকে ঠিকানা মেসেজ করে দিতেই কিছুক্ষণের ভেতরে চলে আসলো, আর এসে প্রশ্ন করলো কি বিপদে পড়েছি। আমি তাসলিমাকে কিডন্যাপের ব্যাপারে সবকিছু বুঝিয়ে দিলাম। তাসলিমা বলল, কিন্তু তাই বলে রিয়ার বাবা কেন? কি করেছেন উনি তোকে? আমি শার্টটা খুলে তাসলিমাকে আমার পিঠ দেখালাম। তাসলিমা আমার এই অবস্থা দেখে বলল, তোর তো এখন বিশ্রাম নেওয়া দরকার, এভাবে ঘোরাঘুরি করছিস কেন? আমি বললাম, এটা জিজ্ঞেস করবি না এই অবস্থা কে করেছে? তাসলিমা বলল, সেটাই বল। আমি বললাম, রিয়ার বাবা আমার এই অবস্থা করেছে। তাসলিমা অবাক হয়ে বলল, কি? আমি বললাম, তবে তোকে আমি কি মিথ্যা বলছি বল? তুই রিয়ার বাবাকে এখনো চিনিস নাই। আমি বলছি শোন। এক এক করে রিয়ার বাবার সম্পর্কে সব বলতে লাগলাম। সব শুনে তাসলিমা বলল, এখন তুই কি করতে চাস? আমি বললাম, বেশি কিছু না, তুই শুধু রিয়ার বাবাকে আমার হাতে তুলে দিয়ে যাবি, বাকিটা আমি দেখে নিব। তাসলিমা বলল, এতটাই সোজা মনে হয় এই কাজ করা? আমি বললাম, আমি যেভাবে বলবো সেভাবে করবি, তাহলেই হবে। তাসলিমা বলল, কিন্তু? আমি বললাম, দেখ তাসলিমা, আমরা একসাথে কাজ করি, আর তুই আমার জন্য এটা করতে পারবি না? তাসলিমা বলল, তোর জন্য তো আমি সব করতে পারবো। আচ্ছা চল তাহলে কাজে লেগে পড়ি। আমি বললাম, তবে কেউ যেন এই কথা জানতে না পারে। তাসলিমা বলল, হ্যাঁ বলতে হবে না। যখন রিয়ার বাবা বাসা থেকে বের হলো, বুদ্ধি করে কাজ সেরে ফেললাম। রিয়ার বাবাকে একটা পুরাতন বাংলোতে নিয়ে গেলাম। এটা আমার এক চেনা পরিচিত আঙ্কেলের বাসা। ওরা তেমন থাকে না, এখানকার পোলাপাইন এখানেই সারাদিন আড্ডা দেয়, তাই আমার কাজটাও সহজ হয়ে গেল। তাসলিমাকে বিদায় করে ভেতরে চলে গেলাম। রিয়ার বাবার মুখে পানি দিতেই জ্ঞান ফিরল। এর মাঝেই আম্মুর ফোন এলো, আর রিয়ার বাবার জ্ঞান ফিরতেই আমার দিকে বড় বড় চোখে তাকিয়ে আছে, কিন্তু কথা বলতে পারছে না। জায়গা মতো বেঁধে রেখেছি। ফোনটা রিসিভ করতেই আম্মুর বকা। আমি বললাম, আরে কি হয়েছে আম্মু, এভাবে বকা দিচ্ছ কেন? আম্মু বলল, তুই কই আগে সেটা বল, তোর এত সাহস হয় কিভাবে এত রাতে বাহিরে ঘোরাঘুরি করার? আমি বললাম, আরে আম্মু আমি বাহিরে কই, আমি তো আমার এক ফ্রেন্ডের বাসায় আছি। আম্মু বলল, মিথ্যা বলিস কেন? এখন সত্যি করে বল তুই কোথায় আছিস, না হলে আমাকে তো চিনিস। আমি বললাম, আরে আম্মু বলেছি তো আমার এক ফ্রেন্ডের বাড়িতে আসছি, আজকে রাতে আর যেতে পারবো না, এখানেই ওর বাসায় থেকে যাব। আম্মু বলল, আমি তো জানি রিয়া ছাড়া তোর অন্য কোনো ফ্রেন্ড নেই, আর আমার সাথে মিথ্যা বলিস, আজকে শুধু বাড়িতে আয়, তোর পিঠের চামড়া তুলে নিব। আমি বললাম, ধুর, তোমার এত কথা শোনার মতো সময় আমার নাই, আর আমাকে খোঁজাখুঁজি করবা না একদম। এটা বলেই ফোনটা রেখে তাসলিমাকে কল করে জানিয়ে দিলাম, যাতে আম্মু কল করলে আমার কথা না বলে। এর মাঝে আবার রিয়ার ফোন। কেমন লাগে বলেন তো? মেজাজটাই নষ্ট হয়ে যাচ্ছে। রিয়ার বাবা তো আমাকে চোখ দিয়ে গিলে খাচ্ছে। সকালে রিয়ার অবস্থা এমনিই বেশি ভালো থাকবে না, এজন্য ফোনটা রিসিভ করলাম। আমি বললাম, কিরে রিয়া, এখনো ঘুমাস নাই? এত রাতে ফোন নিয়ে কি করিস? রিয়া বলল, আমি কিভাবে ঘুমাবো, শালা তোকে আগে কাছে পাই, তারপর দেখ কি অবস্থা করি। আমি বললাম, ও মা, আমি আবার কি করলাম? রিয়া বলল, কি করিস নাই তাই বল, আন্টি আমাকে কল করেছে, তুই নাকি এখনো বাসায় যাস নাই। আমি বললাম, হ্যাঁ এই তো একটু ঘোরাঘুরি করছি আর কি। রিয়া বলল, এত রাতে তুই বাহিরে ঘোরাঘুরি করিস, তোর কি মনে হয় তুই এই কথা বললে আমি বিশ্বাস করে নিব? আমি ফোনের স্পিকার দিয়ে রিয়ার বাবাকে রিয়ার কথা শোনাতে লাগলাম। আমি বললাম, রিয়া একটা চুমু দিবি? রিয়া বলল, কি খেয়েছিস সত্যি করে বলতো, নেশা টেশা করিস নাই তো আবার? আমি বললাম, হয়েছে তো তোর নেশা, সেটাই কাটিয়ে উঠতে পারছি না। রিয়া বলল, এখন বুঝতে পেরেছি তুই বাহিরে কি করিস,
দেখ তাড়াতাড়ি বাড়িতে যা, বুঝতে পারছি তোর অবস্থা বেশি ভালো না, না হলে আমাকে ঠিকানা মেসেজ করে দে, আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি। এখন পানি টানি আর খাইস না। আমি বললাম তোর কাছে কিছু চাইলে সেটাও পাই না, থাক আমার জন্য আর দরদ দেখাতে হবে না, ভালো থাকিস। রিয়া বলল, রনি আমার কথা তো শোন। আমি বললাম না, তুই ভালো থাকিস। ফোনটা বন্ধ করে দিলাম যাতে আম্মু আর কল না দিতে পারে, না হলে একটু পর পর কল করবে। ফোনটা রেখে রিয়ার বাবার মুখের টেপ খুলে দিলাম। রিয়ার বাবা চোখ রাঙিয়ে আমার দিকে তাকিয়ে বলল, তোর তো সাহস কম না, আমাকে অপহরণ করে এখানে নিয়ে এসেছিস, এর হিসাব কিন্তু তোকে দিতে হবে। আমি বললাম, আমি বলেছিলাম কি মনে আছে, আজকে থেকে তোর দিন গোনা শুরু, এখন বুঝতে পারবি আমাকে আঘাত করার মজা। রিয়ার বাবা বলল, দেখ আমার কিছু হলে আমি তোর সম্পূর্ণ পরিবারকে শেষ করে দিব, এটা মনে রাখিস। আমি বললাম, সে দিস। আচ্ছা একটা কথা বলতো, একজন ভালো বাবা হিসেবে বলবি, রিয়ার জন্য আমি বেস্ট নাকি সাইমন বেস্ট? রিয়ার বাবা হাসতে হাসতে বলল, তুই কে আমাকে এই কথা বলার, আমি তোকে তো চিনি না। আমি পিস্তলটা সামনে রাখতেই রিয়ার বাবা ভয় পেতে লাগলো। আমি বললাম, আমি জানি তুই বেঁচে থাকতে আমি রিয়াকে কোনোদিনই বিয়ে করতে পারবো না, আর তোর মতো সন্ত্রাসী এই পৃথিবীতে আর বাঁচিয়ে রাখা যাবে না, যদি শেষ কোনো ইচ্ছে থাকে বলতে পারিস। তাও রিয়ার বাবা হাসতে লাগলো আর বলতে লাগলো, আমাকে মারবি তুই? যদি দম থাকে তাহলে মেরে দেখা। আর কোনো কথা বললাম না, জানি এসব মানুষকে বুঝালেও বুঝবে না। সরাসরি রিয়ার বাবার বুকে 2টা গুলি বসিয়ে দিলাম। শালা আমার জীবনটাকে নষ্ট করে দিবে যদি বেঁচে থাকে। এখন আমার আর রিয়ার সামনে কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারবে না। রিয়ার বাবাকে মারতাম না, কিন্তু ও বেঁচে থাকলে আরও অনেক নিরীহ মানুষ মারা যাবে। সুন্দর করে রিয়ার বাবার বুকের মাঝে কিছু সংখ্যা লিখে দিলাম। হেঁটে হেঁটে বাসায় চলে গেলাম। দরজা দিয়ে আর ভেতরে যাওয়া লাগবে না, জানালা দিয়ে ভেতরে প্রবেশ করলাম। বিছানায় গা লাগাতেই ঘুম এসে পড়ল। সকালে ফ্রেশ হয়ে বাহিরে যেতেই দেখি আম্মু রেডি হয়ে এত সকাল সকাল কোথায় যেন যাচ্ছে, আর আমাকে ঘরে দেখে বড় বড় চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি একটু মজা করে বললাম, ভালো আছেন আম্মু? আম্মু কোনো কথা না বলে বাসা থেকে বের হয়ে গেল। আমি বললাম, মাহি আম্মুর কি হয়েছে? মাহি বলল, কি হয় নাই তাই বল, তোকে রাতে খুঁজতে খুঁজতে আম্মু হাঁপিয়ে গেছে। আচ্ছা কই ছিলি বলতো তুই? আমি বললাম, মাত্র কই থেকে আসছি। মাহি বলল, ঘর থেকে। আমি বললাম, তাহলে আমি এতক্ষণ কই ছিলাম? মাহি বলল, হ্যাঁ বুঝতে পেরেছি। হঠাৎ টিভিতে একটা নিউজ চোখে পড়ল, স্বরাষ্ট্রমন্ত্রীর বাবাকে কে জানি খুন করেছে, আর বুকের মাঝে সুন্দর করে একটা সংখ্যা লেখা 2413। আমি একটা হাসি দিলাম এটা দেখে। মাহি বলল, ভাইয়া তোর বেস্ট ফ্রেন্ডের খোঁজ নে, আমার তো মনে হয় ওর অবস্থা বেশি একটা ভালো না। আমি বললাম, আমার তো এখন ওর পাশে থাকতে হবে। আচ্ছা মাহি আমি গেলাম, এখনও বিপদে আছে। মাহি বলল, কিছু খেয়ে যা। আমি বললাম, পরে এসে খাবো। একটা রিক্সা নিয়ে সরাসরি রিয়ার বাসায় চলে গেলাম। আজকে আর ভেতরে যেতে কেউ বাধা দিল না। গিয়ে দেখি রিয়া ওর বাবার লাশের সামনে বসে বসে কান্না করছে। আমি যেতেই আমাকে দেখে বলল, রনি দেখ তো বাবার কি হয়েছে, আমার বাবা কথা বলছে না কেন? আমি রিয়াকে কোনো মতে সান্ত্বনা দিতে লাগলাম। এর মাঝে তাসলিমা আর সাইমন চলে আসলো। সাইমন আসতেই আমি রিয়ার থেকে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালাম। আমি এখানে হাসবো নাকি কান্না করব কিছুই বুঝতে পারছি না, তবে বেস্ট ফ্রেন্ডের বাবা মারা গেছে তাই একটু কান্নার ভাব করলাম। হঠাৎ একটা ছেলে দৌড়ে কোথায় থেকে এসে আমার উপর পড়ে গেল। আমি শরীরের ভর ঠিক রাখতে পারলাম না, সাইমনের উপর গিয়ে পড়লাম। আর আমি বাঁচতে গিয়ে ওর গায়ের গেঞ্জিতে ধরলাম। সাইমনকে ধরার ফলে ওর গায়ের গেঞ্জিটা ছিঁড়ে গেল। সবাই অবাক হয়ে সাইমনের দিকে তাকিয়ে আছে। সাইমনের পুরো শরীরে ট্যাটু করা, ও নাকি আবার মাদ্রাসার হুজুর। রিয়া তো কান্না বন্ধ করে সাইমনের দিকে কড়া নজরে তাকিয়ে আছে। আমি উঠে সাইমনকে একটা চড় দিলাম, আর তাসলিমা কই থেকে এসে সাইমনকে লাথি দিয়ে দূরে ফেলে দিল। এই ট্যাটু দেখে সবাই হয়তো বুঝে গেছে ও কত বড় চিটিং করেছে রিয়ার সাথে। আমি ওর সামনে গিয়ে বললাম, কি রে মুখোশ পরা শয়তান, রিয়ার সাথে এত বড় ধোকা দিলি কেন? রিয়া আমার কাছে এসে বলল, রনি কোনো ঝামেলা করিস না এখানে, আজকে আমার বাবা মারা গেছে, আর তোকে বলছি তুই এখান থেকে চলে যা, না হলে সুস্থ দেহে আর বাসায় যেতে পারবি না। এমনি আমার মেজাজ আজকে ভালো নেই। কথাটা সাইমনকে উদ্দেশ্য করে বলল। এটা বলতেই সাইমন মাটি থেকে উঠে মাথা নিচু করে চলে যেতে লাগলো। তাসলিমা এসে বলল, ম্যাম আপনি যদি বলেন ওর সম্পর্কে সব তথ্য খুঁজে বের করব। রিয়া চোখের পানি মুছতে মুছতে বলল, তার আর কোনো দরকার নেই, এসব নিয়ে আর চিন্তা করে সময় নষ্ট করতে হবে না, মন থেকে সব বাদ দিয়ে দিয়েছি এখন। দেখতে দেখতে রিয়ার বাবার দাফন কাফন সম্পূর্ণ করা হলো। তবে রিয়া থানায় ফোন করে খুব জোর করেই বলছে আমার বাবাকে কে হত্যা করেছে, এর খোঁজ নিতে আর খুনিকে খুব তাড়াতাড়ি ধরে ফেলতে। এর মাঝেই তাসলিমা এসে বলল, ম্যাম আমার তো সাইমনকে এখন সন্দেহ লাগছে, ও আবার কোনোভাবে তো। রিয়া আবার থানায় ফোন করে কি জানি বলল। আমি বললাম, তাসলিমা আর টেনশন দিস না রিয়াকে, দেখছিস না এমনি ওর কি অবস্থা হয়েছে। আমি গিয়ে রিয়ার হাত ধরে বললাম, চল আমার সাথে।
রিয়া আমার দিকে তাকিয়ে বলল, কি করতে চাস রনি? আমি বললাম, কোনো কথা বলবি না, চল। রিয়াকে ধরে টেনে নিয়ে বিছানায় শুইয়ে দিলাম। আমি ওর চুলে বিলি কেটে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ও ঘুমিয়ে যায়। এই মুহূর্তে ওকে ঘুম পাড়ানো দরকার, না হলে ও যে কি করবে তার আর হিসাব নেই। আমি বললাম, তাসলিমা তুই বাহিরে গিয়ে বাকি বিষয়গুলো সামলে নে। তাসলিমা বলল, ওকে, আর তুই ম্যামের খেয়াল রাখিস। আমি বললাম, আচ্ছা। রিয়া চোখ বন্ধ করে বলল, রনি আমার কপালে বুঝি সুখ লেখা নেই, সব শেষ হয়ে গেছে আমার। আমি বললাম, ধুর পাগলি, কিছুই শেষ হয় নাই। আমি তো মনে করি নতুন করে তোর জীবনে সবকিছু শুরু হতে চলেছে আবার। আর তুই চিন্তা করিস না, এখন ঘুমাতো। রিয়া বলল, আমার তো ঘুম আসছে না। আমি বললাম, কোনো কথা বলবি না, চুপচাপ চোখ বন্ধ করে রাখ। রিয়া বলল, রনি তুই আমার পাশে থাকবি তো? আমি বললাম, সারা জীবন আমি তোর পাশে ছায়ার মতো থাকবো, তোর কোনো চিন্তা করতে হবে না। রিয়া বলল, বাবা কি আমার সাথে ধোকা দিয়েছে নাকি বাবার বন্ধুর ছেলে? তোর কি মনে হয় রনি? আমি বললাম, তোর বাবার সম্পর্কে তুই কিছু জানিস? রিয়া বলল, জানি। তোর নতুন করে কিছু বলতে হবে না, তবে উনি আর যাই করুক না কেন উনি আমার বাবা ছিলেন। আমি বললাম, হ্যাঁ সেটা তো জানি, এজন্য তোর স্বাভাবিকভাবে খারাপ লাগতেই পারে, এত চিন্তা করিস না, এখন ঘুমিয়ে পড়। দেখতে দেখতে রিয়া ঘুমিয়ে পড়ল, কোনো কথা বলছে না। আমি একদৃষ্টিতে রিয়ার দিকে তাকিয়ে আছি। কি সুন্দর চেহারা, না চাইতেও রিয়ার কপালে আমি একটা চুমু দিয়ে দিলাম। এর মাঝে রিয়া কেমন করে হালকা একটু কেঁপে উঠল। আমি রিয়ার দিকে তাকিয়ে বলতে লাগলাম, রিয়া আমাকে মাফ করে দিস, আমি তোর বাবাকে মেরেছি। কি করব বল, তোর বাবা বেঁচে থাকতে আমি তোকে বিয়ে করতে পারবো না। আর তুই তো জানিস আমি তোকে কতটা ভালোবাসি। আরে তুই জানবি কিভাবে, তুই তো এখনো আমার ভালোবাসা বুঝতেই পারিস নাই। আচ্ছা রিয়া, আমি কি দেখতে খারাপ? কি করি নাই তোর জন্য বল? নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিতে রাজি আছি তোর জন্য, এরপরেও তুই কেন বুঝিস না আমি তোকে কতটা ভালোবাসি? তোর বাবাকে আমি মেরেছি, এটা যদি তুই কখনো জানতে পারিস আমি হয়তো তোর থেকে অনেক দূরে চলে যাব। বিশ্বাস কর, আমি তোকে পাওয়ার জন্য এসব করেছি রিয়া, তবে তোর বাবাকে আমি মারতে চাই নাই। তোর বাবা আমার সাথে অনেক বাজে ব্যবহার করে। কালকে চলে গেছি কারণ তোর বাবা আমার পিঠে চাকু দিয়ে কেটে দিয়েছিল। তোর বাবা চাইতো না আমি তোকে বিয়ে করি। থাক, এসব তোকে বলেই কি লাভ, তুই তো ঘুমে আছিস। তাও মনকে একটু সান্ত্বনা দেই। যদি তুই আমার ভালোবাসা বুঝতি তাহলে আমাকে আর তোর জন্য অপেক্ষা করতে হতো না। তবে আমি কথা দিচ্ছি, তোর সুখের জন্য আমি সবকিছু করতে রাজি আছি। অনেক ভালোবাসি যে তোকে আমি। হঠাৎ মনে হলো কে জানি কান্না করছে। পেছনে তাকিয়ে দেখি তাসলিমা দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। এটা দেখে আমি তো অবাক হয়ে গেছি। রিয়াকে ছেড়ে তাসলিমার কাছে গেলাম। ও আমাকে দেখে চোখের পানি মুছে ফেলল। বুঝলাম না হঠাৎ করে ওর কি হয়েছে। হঠাৎ করেই আমার একটা হাত ধরে তাসলিমা বাহিরে টেনে নিয়ে যেতে লাগলো। একটা নিরিবিলি পরিবেশের মাঝে এখন তাসলিমা আর আমি দাঁড়িয়ে আছি। তাসলিমা আমার দিকে তাকিয়ে বলল, তুই কি সত্যি রিয়া ম্যামকে ভালোবাসিস? আমি বললাম, তাসলিমা তুই সব শুনে ফেলেছিস? তাসলিমা বলল, হুম। আমি বললাম, হঠাৎ করে তুই কান্না করছিলি কেন? তাসলিমা বলল, কখনো কাউকে ভালোবেসে ধোঁকা খেয়েছিস? আমি বললাম, মানে? তাসলিমা বলল, আমি যাকেই নিয়ে স্বপ্ন দেখি সেই আমার কাছ থেকে দূরে চলে যায়। আমি বললাম, কি বলতে চাস তুই? আমি তো কিছুই বুঝলাম না। তাসলিমা বলল, আমি তোকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছি আজকাল, যাকে সুখের স্বপ্ন বলে। আমি তাসলিমার কথা শুনে অবাক হয়ে বললাম, কি? তাসলিমা বলল, হ্যাঁ, যেদিন থেকে তুই আমাকে বাঁচিয়ে নতুন করে জীবন দিয়েছিস সেদিন থেকে আমি তোকে ভালোবাসতে শুরু করেছি। আমি বললাম, কিন্তু তাসলিমা তুই তো জানিস। তাসলিমা বলল, রিয়াকে তুই ভালোবাসিস তাই তো? আমি বললাম, হ্যাঁ, ওকে আমার প্রথম দেখায় খুব ভালো লেগেছে, আর এর জন্যই তো আমি ওর পেছনে পড়ে আছি। তাসলিমা বলল, এই পৃথিবীতে ভালোবাসার একটা নিয়ম চলে জানিস, যাকে আমি চাই মন থেকে তাকে আমি পাবো না, আর যে আমাকে আড়াল থেকে এতটা ভালোবাসে জানার সত্ত্বেও তার ভালোবাসা আমি চাই না। আমি তো চাই সামনের ব্যক্তিকে, আর সে চায় অন্য কাউকে। কি সুন্দর নিয়ম এই ভালোবাসার, তাই না? আমি তাসলিমার হাত ধরে বললাম, আমাকে মাফ করে দে তাসলিমা, আমি তোর মনের কথা বুঝতে পারি নাই। তুই আমার উপর বিশ্বাস রাখ, দেখিস আমার থেকেও ভালো একটা ছেলেকে তোর সাথে বিয়ে দিব। তাসলিমা আমার হাত ছাড়িয়ে বলল, জানিস রনি, তুই যাকে ভালোবাসিস তার মাঝেই তুই একমাত্র মুগ্ধ থাকবি, অন্য কাউকে দেখবিই না চোখে, কারণ তার থেকে সুন্দর আর কেউ তোর চোখে থাকবে না, যদি মেয়েটা কালো হয়। আমার কপালটাই খারাপ রে। আমি বললাম, দেখ তাসলিমা, কান্না করিস না, আমি জানতাম না তুই আমাকে ভালোবাসতি। তাসলিমা বলল, পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় জানিস। আমি বললাম, তুই চাইলে? তাসলিমা বলল, না রে, আমি কিছু চাই না তোর কাছে, আমি চাই তুই রিয়া ম্যামকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার কর। আমি বললাম, এগুলো বলতে তোর খুব কষ্ট হচ্ছে তাই না? তাসলিমা বলল, এই ভালোবাসার কষ্ট যদি কাউকে দেখাতে পারতাম একটু হলেও নিজের ভেতরে শান্তি লাগতো। আমি বললাম, আমাকে মাফ করে দে। তাসলিমা বলল, না, তোর মাফ চাইতে হবে না, তুই রিয়া ম্যামকে তোর ভালোবাসার কথা বলে দে। আমি বললাম, আমিও তোর মতো হয়তো পারবো না,
দূর থেকে আমারও এভাবে ভালোবেসে যেতে হবে। তাসলিমা বলল, রনি আমি কি তোকে একটু জড়িয়ে ধরতে পারি? আমি বললাম যদি তোর ইচ্ছে হয়। তাসলিমা একটা হাসি দিয়ে বলল, জোর করে ভালোবাসা আদায় করা যায় না জানিস। আমি বললাম আমার আরও আগেই তোকে এই কথা বলা উচিত ছিল। তাসলিমা বলল, দূর থেকে ভালোবাসার মাঝে একটু জোশ থাকে, আমার জন্য একটু দোয়া করিস। আমি বললাম আমাকে ছুঁয়ে বল তুই নিজের কোনো ক্ষতি করবি না। তাসলিমা বলল, না রে পাগল, আগের মতো ভুল আর করব না। ওর হাসি মুখ দেখে আমি তাসলিমাকে গিয়ে জড়িয়ে ধরলাম। আমি বললাম আমাকে মাফ করে দিস, একজন ভালো বন্ধু হিসেবে তোর কাছে হাত জোর করে বলছি। তাসলিমা আমাকে ছেড়ে আমার দিকে তাকিয়ে বলল, ভালোবাসি তোকে খুব। আমি বললাম প্লিজ তুই কান্না করবি না, আমার খুব খারাপ লাগে। তাসলিমা বলল, আমার ভালোবাসায় কোনো ভেজাল ছিল না রে। আমি বললাম প্লিজ তুই এভাবে আর বলিস না। আমি কি করব বল? তাসলিমা বলল, তোর কিছুই করতে হবে না, যত তাড়াতাড়ি সম্ভব রিয়াকে তুই বিয়ে কর। আমি বললাম সে না হয় করব, আগে তোর একটা ব্যবস্থা করি। তাসলিমা বলল, আমার আর কি করবি? তুই আমার জন্য যা করেছিস সত্যি আমি এর প্রতিদান দিতে পারবো না কোনো দিন। আমি বললাম ধুর কি যে বলিস না তুই, তবে তুই খুব সুন্দর, যে কোনো ছেলে দেখেই তোকে পছন্দ করে ফেলবে। তাসলিমা বলল, আমার যে কোনো ছেলে লাগতো না, আমি তো শুধু তোকে চেয়েছিলাম। আমি ওর কথা শুনে মাথা নিচু করে ফেললাম, কারণ এই প্রশ্নের জবাব আমি হয়তো আজীবন দিতে পারবো না। তাসলিমা বলল, তোর মাথা নিচু করতে হবে না, তুই তো আমার কাছে বেস্ট। এর মাঝেই আম্মু ফোন করে বলল তাড়াতাড়ি বাসায় যেতে হবে, কি জানি জরুরি দরকার আছে। আমি তাসলিমার হাত ধরে বললাম শেষবারের মতো মাফ করে দিস, সব ভুলে যা, আর এখন আমাকে যেতে হবে। আম্মু এখন কল করে যেতে বলল। তাসলিমা বলল, আচ্ছা যা। আমি বললাম তুই সরাসরি রিয়ার কাছে যা, ও এখন খুব একা। তাসলিমা বলল, আমি তোকে কথা দিচ্ছি রনি, আজকের পর থেকে তুই শুধু সুখে থাকবি, দেখিস। তাসলিমা আমার মাথা ধরে আমার চোখে চোখ রেখে কপালে একটা চুমু দিয়ে বলল, জোর করে আমি তোর কাছ থেকে ভালোবাসা আদায় করব না, এসব নিয়ে তুই চিন্তা করিস না। তবে শেষবারের মতো একটু নিজের ভালোবাসার অধিকার খাটালাম, আর পারবো না হয়তো, খুব কষ্ট হচ্ছে। ভালোবাসা এভাবে হারিয়ে যাবে কখনো ভাবতে পারি নাই, তাও আবার নিজের চোখের সামনে। আমি কি বলবো, প্রতিটা কথায় তাসলিমা আমাকে আটকে দিচ্ছে। বুঝতে পারছি ও আমাকে কতটা পরিমাণে ভালোবাসে, কিন্তু কি করব আমি? আমার হাত পা মনে হচ্ছে কেউ বেঁধে রেখেছে। রিয়াকে ভালোবেসে আমি যে অন্ধ হয়ে গেছি। যেতে যেতে তাসলিমার হাতে একটা চুমু দিয়ে বললাম, যা হয়েছে সব ভুলে যা। তাসলিমা একটা হাসি দিয়ে বলল, অবশ্যই, তোর চিন্তা করতে হবে না, তবে আজকের পর থেকে তোর সাথে আমার অনেক দূরত্ব হয়ে গেল, এই তাসলিমাকে কখনো ভুলে যাস না প্লিজ। আমি বললাম, সত্যি তোর ভালোবাসা অনেক সুন্দর, তোকে ভুলবো কিভাবে বল, এটা তো ভুলে যাওয়ার মতো না। তাসলিমা হাত দিয়ে চোখের পানি মুছে চলে যেতে লাগলো। এটা দেখে আমার খুব খারাপ লাগছে, কি করব আমি কিছুই তো বুঝতে পারছি না। এই কুল ধরতে গেলে প্রিয়জনকে হারাতে হবে। হেঁটে হেঁটে বাসায় চলে গেলাম, দরজার সামনে কলিং বেল বাজাতেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, বোনের মৃত্যু গল্পের সিজন 2 5 নাম্বার পর্ব এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।